আসসালামু আলাইকুম, সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। আমি মোহাম্মদ মাইনুল ইসলাম, স্টুডেন্ট লার্নিং হোম থেকে। সকলেই তোমরা আমাদের চ্যানেলের সাথে থাকবে আশা করি, এবং প্রত্যেকেই অবশ্যই সাবস্ক্রাইব করবে। এবার আসো, আজকে আমরা ক্লাস নবম এবং দশম শ্রেণীর জন্য আজকে আমরা যেটা দেখাবো সেটা হলো কিভাবে লেনদেন থেকে হিসাব সমীকরণের প্রভাব বের করতে হয়, বা কিভাবে লেনদেনগুলো হিসাব সমীকরণকে প্রভাবিত করে, এবং একই সাথে আমরা কি করব, যে ডেবিট ক্রেডিট নির্ণয় করে দেখাবো। হ্যাঁ, আজকে ক্লাসটা কিন্তু একটু বিশেষ, ঠিক আছে? তোমরা একই সাথে দুইটা কাজ শিখতে পারবা। এক হলো হিসাব সমীকরণ উপাদানের প্রভাবও দেখতে পাবা, এবং তার পাশাপাশি ডেবিট ক্রেডিট কিভাবে নির্ণয় করতে হয় সেটাও দেখতে পাবা। তো আসো আমরা একটু দেখে নিই। তো এর আগে আমাদের জানতে হবে আসলে হিসাব সমীকরণ কি, আর হিসাব সমীকরণের উপাদান কোনগুলো আছে। তো দেখো, আমাদের লেনদেনের বৈশিষ্ট্যের মধ্যে সর্বশেষ যে বৈশিষ্ট্যটা ছিল তোমাদের নবম এবং দশম শ্রেণীর বইয়ে, দেখবো এখানে লেখা আছে হিসাব সমীকরণের প্রভাব। তার মানে কি, লেনদেন হতে হলে হিসাব সমীকরণের প্রভাবটা হতে হবে। সেই প্রভাবটা কিভাবে হয় সেটাই আজকে আমরা দেখাবো। তো দেখো, আমাদের হিসাব সমীকরণ যেটা আছে সেটা হলো গিয়ে, তোমরা সকলেই তো জানো, অলরেডি অনেকে বলে ফেলছো মনে মনে যে হিসাব সমীকরণটা কি। তো দেখো, হিসাব সমীকরণটা হলো কি a ইকুয়াল l প্লাস e। তার মানে এখানে দেখো a ইকুয়াল l প্লাস e, যে তার মানে a হলো কি অ্যাসেট ছিল, তোমরা জানো অ্যাসেট হলো সম্পদ, তাহলে a সমান সমান আমরা বলতে পারি কি সম্পদ। দেন হলো কি আমাদের কি আছে, যে l হলো কি লায়াবিলিটিস বা দায়। হ্যাঁ, তো এর হলো গিয়ে আমাদের এর হলো দায়, আর ই হলো গিয়ে ওনার সিকিউরিটি বা মালিকানা সত্ত্ব। আমরা অনেকে আবার এটাকে ও ইও বলে থাকি, ঠিক আছে? তাহলে দেখো, আমরা এখানে ই হলো গিয়ে আমাদের মালিকানা সত্ত্ব। তো দেখো, ই হলো আমাদের মালিকানা সত্ত্ব। তাহলে এখন দেখো, একটা প্রতিষ্ঠানে তোমরা দেখতে পাচ্ছ যে সম্পদ যা হবে, দায় ও মালিকানা সত্ত্ব যোগ করলে তাই হবে, ঠিক আছে? ধরে নেই আমাদের এখানে সম্পদ হলো গিয়ে 50 টাকা, তাহলে দায় এবং মালিকানা সত্ত্ব যোগ করলেও 50 টাকা হবে। সাপোজ ধরি আমরা দায় হলো গিয়ে 20 টাকা আর মালিকানা সত্ত্ব হলো গিয়ে 30 টাকা, ঠিক আছে? তার মানে আমরা বুঝতে পারলাম একটা প্রতিষ্ঠানের সম্পদ যা হবে, দায় এবং মালিকানা সত্ত্ব যোগ করলে তাই হবে। ওকে, এখন আসো, এইটাকে আমরা অনেকে আবার দেখো, তোমাদের 2 মার্কসের জন্য কোশ্চেন থাকে যে কিছু ইনফরমেশন দেওয়া থাকে, সেখান থেকে তোমাকে বলতে পারে যে প্রতিষ্ঠানের মালিকানা সত্ত্ব নির্ণয় করো, ঠিক আছে? হ্যাঁ, দ্বিতীয় অধ্যায় তৃতীয় অধ্যায় এই সকল কোশ্চেনগুলো কিন্তু করে যে প্রতিষ্ঠানের মালিকানা সত্ত্ব নির্ণয় করো। তখন আমরা কিভাবে নির্ণয় করব? তো দেখো, তখন আমরা কি করতেছি, সম্পদ থেকে যদি দায় বিয়োগ করি, সম্পদ থেকে কি বিয়োগ করি, সম্পদ থেকে যদি দায় বিয়োগ করি, তাহলে মালিকানা সত্ত্ব আমরা পেয়ে যাই। অথবা মালিকানা সত্ত্ব নির্ণয় করার জন্য আরেকটা মান আছে, সেটাও আমরা এখানে দেখাবো, একটু খেয়াল করে দেখো তোমরা। হ্যাঁ, তো এখানে দেখো আমরা দেখাচ্ছি। দেখো, আমরা a ইকুয়াল, প্রথমে কি লিখলাম, a ইকুয়াল l প্লাস ও ই বা শুধু ই। এটাকে আমরা দেখো এমসিকিউর জন্য যে সবগুলোই কারেক্ট, সেটা কি দেখো, সেটা হলো গিয়ে যে l ইকুয়াল a মাইনাস ই। তারপরে আমরা লিখতে পারি e ইকুয়াল a মাইনাস l, এটাও কারেক্ট। তার মানে দেখো, এটাও সঠিক, এটাও সঠিক, এটাও সঠিক, ঠিক আছে? তারপরে আরো আছে, দেখো এই হিসাব সমীকরণের এই যে ইটাকে আমরা আবার এর উপাদান 4টি, এর উপাদান কয়টি? 4টি। এটাকে আবার আমরা ভাঙতে পারি। এর উপাদান 4টি কি কি? একটা হলো সি হলো ক্যাপিটাল আমাদের, এটা হলো মূলধন, তার সাথে প্লাস হবে আর, রেভিনিউ বা আয়। সেখান থেকে আমরা মাইনাস করব এক্সপেন্স, সেটা হলো আমাদের ই। আর হলো গিয়ে আমরা এখান থেকে মাইনাস করব হলো গিয়ে ডি বা ড্রয়িংস, ঠিক আছে? তো দেখো, এই আমাদের হলো গিয়ে ই এর আরো 4টা উপাদান, ঠিক আছে? এটা হলো গিয়ে ও ই, আমরা এখানে সহজে বোঝার জন্য ও ই ধরে নিলাম। না তোমরা আবার অনেকে এটাকে এক্সপেন্স মনে করতে পারো, না এটা এক্সপেন্স না, এক্সপেন্স আমি ই এক্স দিয়ে দিলাম, তাহলে তোমরা বুঝে নাও যে এটা হলো গিয়ে আমাদের এক্সপেন্স, আর হলো গিয়ে ওনার সিকিউরিটি বা মালিকানা সত্ত্ব। তাহলে আমরা দেখতে পাচ্ছি মালিকানা সত্ত্বের কয়টি উপাদান পেলাম? 4টি উপাদান। মালিকানা সত্ত্ব কয়টি উপাদান পেলাম? 4টি উপাদান। এক হলো গিয়ে ক্যাপিটাল, দেন রেভিনিউ, এক্সপেন্স, আর হলো ড্রয়িংস, ঠিক আছে? তাহলে ক্যাপিটাল বা মূলধনের সাথে আয় যোগ করব, ব্যয় বিয়োগ করব, এবং উত্তোলনটাকে বিয়োগ করব, তাহলেই আমাদের কি পেয়ে যাব? মালিকানা সত্ত্ব পেয়ে যাব, ঠিক আছে? যারা এই কোশ্চেনে অনেক সময় তোমরা ভাবো যে আসলে মালিকানা সত্ত্ব কিভাবে নির্ণয় করব, দেখো মালিকানা সত্ত্ব নির্ণয় করতে সিম্পলি এই আমাদের রুলসটা ইউজ করলেই হবে, যে প্রতিষ্ঠানে তোমার যে লেনদেনগুলো দেয়া থাকবে বা ঘটনাগুলো দেয়া থাকবে, সেখান থেকে কোনটা মূলধন সেটা বের করবা, মূলধন থেকে আয়টা যোগ দিবা, ব্যয়টা বিয়োগ দিবা, আর হলো উত্তোলনটা বিয়োগ দিবা, তাহলে যে মানটা আসবে সেটা হলো কি আমাদের মালিকানা সত্ত্ব। তাহলে দেখো, আমরা এটাকে, এই যে হিসাব সমীকরণটা আছে আমাদের, হিসাব সমীকরণটার বিশদ রূপ যেটা আমাদের, ঠিক আছে, বা আমাদের বিস্তারিত রূপ যেটা, সেটা দেখো এখানে আমি লিখে দিই যে হিসাব সমীকরণের বিস্তারিত রূপটা কিভাবে হয়। সেটা a ইকুয়াল l প্লাস
সি প্লাস আর্ট মাইনাস এক্সপেন্স মাইনাস ড্রয়িংস। ঠিক আছে, আমরা এইভাবে টোটালটাও কিন্তু এটাও সঠিক। তো এমসিকিউ তে যখন আসে তোমরা কিন্তু এরকম ভাবে বহুপদী যখন আসে এমসিকিউ তে তখন কিন্তু আমরা কনফিউজ হয়ে যাই যে আসলে কোনটা সঠিক আর কোনটা ভুল। তাহলে এইখানকার যে আমি চারটা লিখলাম এই চারটাই হলো সঠিক। ঠিক আছে, এই চারটাই সঠিক, চারটাই একই রকম জিনিস। ঠিক আছে, তো দেখো এখানে আমরা সম্পদ ইকুয়াল কি লিখলাম, সম্পদ ইকুয়াল দায় প্লাস মালিকানা সত্ত্ব, তারপর দায় ইকুয়াল সম্পদ মাইনাস মালিকানা সত্ত্ব, মালিকানা সত্ত্ব ইকুয়াল সম্পদ মাইনাস দায়। আর এটা হলো কি আমাদের ওই যে ওনার সিকিউরিটি, এই ওনার সিকিউরিটিটাকে ভাঙলে যেটা আসে সেটাই কিন্তু আমরা বসায় দিছি। ওকে, এতটুকু দেখো সে ওনার সিকিউরিটির মানটা আমরা বসিয়ে দিলাম। তাহলে এই হলো কি আমাদের হিসাব সমীকরণ। ঠিক আছে, এখন এই হিসাব সমীকরণ কিভাবে ব্যবসায়িক লেনদেনগুলোকে প্রভাবিত করে এবং এইখান থেকে আমরা কিভাবে ডেবিট ক্রেডিট নির্ণয় করি সেটাও আমরা দেখব। তো তোমরা দেখতে থাকো যে আমরা কিভাবে এই কাজটা করি। দেখো আমি আবারও হিসাব সমীকরণটি দেখাচ্ছি, একটু বিস্তারিত দেখাবো, তোমরা একটু মনোযোগ সহকারে এই ক্লাসটা দেখবে। হ্যাঁ, দেখো এখানে এ ইকুয়াল এল প্লাস আমাদের এখানে ছিল কি ওনার সিকিউরিটি। এই হলো সম্পদ। যদি একটা প্রতিষ্ঠানের সম্পদ বৃদ্ধি পায়, কথাগুলো খেয়াল করে শুনবা। হ্যাঁ, যদি একটা প্রতিষ্ঠানের সম্পদ কি হয়, যদি সম্পদটা বৃদ্ধি পায় তাহলে হবে ডেবিট। সম্পদ বৃদ্ধি পেলে হবে ডেবিট এবং হ্রাস পেলে হবে ক্রেডিট। তাহলে এ হলো কি আমার কি সম্পদ, সম্পদ যদি সম্পদটা বৃদ্ধি পায় তাহলে হবে ডেবিট, হ্রাস পেলে ক্রেডিট। তাহলে যদি প্রতিষ্ঠানের সম্পদ বৃদ্ধি পায় তাহলে কি হবে ডেবিট, আর যদি হ্রাস পায় তাহলে কি হবে ক্রেডিট। সম্পদ কি কি হতে পারে, একটা প্রতিষ্ঠানের নগদ টাকা যদি তোমার নিকট আসে তাহলে নগদান ডেবিট, এবং এতে করে প্রতিষ্ঠানে কি বৃদ্ধি পেয়েছে, আমাদের এই উপাদানটি বৃদ্ধি পেয়েছে। আবার যদি আমাদের নগদ চলে যায় তাহলে কি হবে নগদান হিসাব ক্রেডিট, এবং এতে করে আমাদের হিসাব সমীকরণের প্রভাব কি হবে, এর হ্রাস পেয়েছে। এভাবেই আমরা বের করব। ওকে, একটু আমাদের সাথে থাকো তাহলে তোমরা বুঝতে পারবে ইনশাআল্লাহ, আশা রাখি। তো এবার এখন দেখো আমাদের দায়, তো দায় তার বিপরীত। দায় হলো কি সম্পদের বিপরীত হবে। যদি দায় বৃদ্ধি পায়, দায় যদি বৃদ্ধি পায় তাহলে হবে ক্রেডিট, আর যদি হ্রাস পায় তাহলে হবে আমাদের ডেবিট। সেম একই রকম ভাবে ওনার সিকিউরিটি যদি আমাদের বৃদ্ধি পায় তাহলে হবে ক্রেডিট, আর যদি হ্রাস পায় তাহলে হবে ডেবিট। এখন দেখো আমাদের এখানে কিন্তু আয় ব্যয় আমরা দেখাচ্ছি না এখনো। তো আয় ব্যয়টা কিভাবে আসবে একটু খেয়াল করবা। আমরা ওনার সিকিউরিটি থেকে কিন্তু আয় ব্যয় পেয়েছিলাম, মনে আছে তো? দেখো খেয়াল করে যে আমরা ওনার সিকিউরিটিকে ভাঙছিলাম না, চারটা উপাদান ছিল সি প্লাস আর মাইনাস ই মাইনাস ডি, এই চারটা উপাদান ছিল। সি হলো মূলধন ছিল, আর আমাদের রেভিনিউ বা আয় ছিল, ইতে এক্সপেন্স ছিল আমাদের, আর ডিতে আমাদের ড্রয়িং ছিল উত্তোলন। তাহলে এখন দেখো আমরা কি বললাম, যদি ওনার সিকিউরিটি বৃদ্ধি পায় তাহলে ক্রেডিট। তো তোমরা দেখতেই পাচ্ছ ওনার সিকিউরিটি বৃদ্ধি পায় দুইটা উপাদান দ্বারা। কয়টা উপাদান দ্বারা? দুইটা উপাদান দ্বারা। ওনার সিকিউরিটি বৃদ্ধি পায় কয়টি উপাদান দ্বারা? দুইটি উপাদান দ্বারা। এক হলো মূলধন আর এক হলো আয়। যদি প্রতিষ্ঠানের মূলধন বৃদ্ধি পায় তাহলে মালিকানা সত্ত্ব বৃদ্ধি পায়, যদি প্রতিষ্ঠানের আয় বৃদ্ধি পায় তাহলে মালিকানা সত্ত্ব বৃদ্ধি পায়। তাহলে মালিকানা সত্ত্ব বৃদ্ধি পায় কয়টি উপাদান দ্বারা? দুইটি উপাদান দ্বারা, ক্যাপিটাল এন্ড রেভিনিউ। ওকে, আর মালিকানা সত্ত্ব হ্রাস পায় দুটো উপাদান দ্বারা, সেটা হলো কি এক্সপেন্স এন্ড ড্রয়িং বা ব্যয় এবং উত্তোলন। তাহলে আমরা বুঝতেই পারতেছি যদি মূলধন বৃদ্ধি পায় তাহলে হলো ক্রেডিট, মূলধন বৃদ্ধি পায় তাহলে কি হবে ক্রেডিট। কেন হবে? কারণ মূলধন তো মালিকানা সত্ত্ব, তাহলে মূলধন বৃদ্ধি পাওয়া মানে হলো মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাওয়া, তাহলে ক্রেডিট। ঠিক একই রকম ভাবে যদি এর রেভিনিউ বা আয় যদি বৃদ্ধি পায় তাহলে হবে ক্রেডিট। কেন? কারণ আয় বৃদ্ধি পাওয়া মানে হলো মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাওয়া, আর মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেলে কি হয় ক্রেডিট। ঠিক আছে, ঠিক এখন দেখো যে দুইটা উপাদান দ্বারা আমরা হ্রাস পাই। কয়টা উপাদান দ্বারা হ্রাস পাই? দুইটা। একটা হলো এক্সপেন্স, একটা হলো ড্রয়িংস, মানে আমাদের ব্যয় এবং উত্তোলন। ঠিক একই রকম ভাবে যদি ব্যয় কি হয়, যদি ব্যয় বৃদ্ধি হয় তাহলে কি হয় মালিকানা সত্ত্ব হ্রাস পায়, কারণ ব্যয়ের মাধ্যমে মালিকানা সত্ত্ব হ্রাস পায়। তাহলে ব্যয়ের মাধ্যমে কি হ্রাস পায়? মালিকানা সত্ত্ব। আর যদি মালিকানা সত্ত্ব হ্রাস পায় তাহলে কি হবে ডেবিট। তার মানে ব্যয় হওয়া মানে হলো ডেবিট। এই জন্য আমরা বলে থাকি যদি আয় হয়, কি হয়? আয় হয়। যদি আয় বৃদ্ধি পায়, কি পায়? আয় বৃদ্ধি পায় তাহলে হয় ডেবিট। আর যদি সরি যে আয় বৃদ্ধি পেলে কি হয়, তাহলে দেখো আয় বৃদ্ধি পেলে কি হয়? আয় বৃদ্ধি পেলে
ক্রেডিট হবে, আর যদি আয় হ্রাস পায় তাহলে হবে ডেবিট। ঠিক আছে, কথা ক্লিয়ার? কেন? কারণ আয়ের সাথে সংযুক্ত কার আছে? আয়ের সাথে সংযুক্ত আমাদের ওনার সিকিউরিটি। কারণ আয় বৃদ্ধি পাওয়া মানে ওনার সিকিউরিটি বৃদ্ধি পাওয়া, আর ওনার সিকিউরিটি বৃদ্ধি পাওয়া মানে হলো ক্রেডিট। ঠিক একই রকম ভাবে ব্যয়ের ক্ষেত্রে দেখো, ব্যয়ের ক্ষেত্রে যদি আমি ব্যয় বৃদ্ধি পাই তাহলে হবে ডেবিট। কি হবে? ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট, আর যদি ব্যয় হ্রাস পায় তাহলে হবে ক্রেডিট। কারণ কি? ব্যয় বৃদ্ধি পেলে মালিকানা সত্ত্ব হ্রাস পায়। আমরা জানি ব্যয় বৃদ্ধি পেলে মালিকানা সত্ত্ব হ্রাস পায়, তাহলে মালিকানা সত্ত্ব হ্রাস পাওয়া মানে হলো কি আমাদের ডেবিট। তাহলে ব্যয় বৃদ্ধি পেয়েছে, মালিকানা সত্ত্ব হ্রাস পেলো। ঠিক আছে, ব্যয় বৃদ্ধি পাওয়া মানে কি? অপরপক্ষে মালিকানা সত্ত্ব হ্রাস পাওয়া। ঠিক আছে, তাহলে ব্যয়ের সাথে সম্পর্ক কার? মালিকানা সত্ত্ব এর। ঠিক আছে, তাহলে আমরা কি পাচ্ছি এখানে? ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট, আর হ্রাস পেলে ক্রেডিট। তাহলে মোট দেখো ডেবিট ক্রেডিট যখন নির্ণয় করবো আমরা কয়টা উপাদান পেলাম? 5টা। সেটা কি কি? সেটা হলো গিয়ে সম্পদ পেলাম, দায় পেলাম, ওনার সিকিউরিটি, আয় এবং ব্যয়। এই 5টা আমাদের মাথায় রাখতে হবে। তাহলে সহজে যদি আমরা একটু মনে রাখি তাহলে কি হবে? একটু এইখানে খেয়াল করো, যদি সহজে আমরা বুঝতে চাই তাহলে দেখো এখানে আমরা লিখতে পারি যে সম্পদ আর ব্যয় যদি বৃদ্ধি পায়, সম্পদ আর ব্যয় বৃদ্ধি পায় তাহলে হবে ডেবিট, আর যদি হ্রাস পায় তাহলে হবে ক্রেডিট। ঠিক একই রকম ভাবে আয়, দায় আর হলো মালিকানা সত্ত্ব, যদি আয় দায় মালিকানা সত্ত্ব বৃদ্ধি পায় তাহলে হবে ক্রেডিট, আর যদি হ্রাস পায় তাহলে হবে ডেবিট। তাহলে দেখো তোমরা সকলেই বুঝতে পারতেছো, তাহলে সম্পদ দায় বৃদ্ধি পেলে কি হবে? সম্পদ দায় বৃদ্ধি পেলে ডেবিট, হ্রাস পেলে ক্রেডিট, আর আয় দায় মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেলে ক্রেডিট, হ্রাস পেলে ডেবিট। ঠিক আছে, তাহলে দেখো আমরা কি কি করলাম? আমরা মালিকানা সত্ত্ব আমরা এখানে ডেবিট ক্রেডিট নির্ণয় করলাম, আমরা হিসাব সমীকরণের উপাদানগুলো দেখে নিলাম। তাহলে এখন আমি একটু তোমাদের একটু রিমাইন্ডার করে দিচ্ছি যে দেখো আমাদের সম্পদ ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট, হ্রাস পেলে ক্রেডিট, আয় দায় মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেলে ক্রেডিট, হ্রাস পেলে ডেবিট। ঠিক আছে, এখন আমরা কিছু উদাহরণ করব, উদাহরণের মাধ্যমে হিসাব সমীকরণের প্রভাবটাও দেখানো হবে এবং কিভাবে ওইখান থেকে আমরা ডেবিটকে নির্ণয় করি সেটাও আমরা ইনশাআল্লাহ দেখতে পাবো। এখন দেখো আমরা কিন্তু এখানে দেখো 3টা আমরা ঘটনা উঠিয়েছি, এখান থেকে আমরা দেখব কোনটা লেনদেন এবং কিভাবে হিসাব সমীকরণ প্রভাবিত করে উপাদানগুলোকে এবং কিভাবে ওইখান থেকে আমরা ডেবিট ক্রেডিট নির্ণয় করি। ঠিক আছে, মজার বিষয়, একটু খেয়াল করে দেখো। এখানে আমরা কি বলেছি? প্রথমটা খেয়াল করো, রহমান 50,000 টাকা নিয়ে ব্যবসা আরম্ভ করলো। দেখো যখন ব্যবসা শুরু করে, তোমরা তো জানো ব্যবসা যখন শুরু করে, ব্যবসা শুরু করলে কি হয়? ব্যবসায় নগদ টাকাটা আসে, তাই না? তাহলে এখানে আমরা একটা হিসাব পেলাম কি? নগদান হিসাব। আর দেখো তাহলে কি হলো? তাহলে ব্যবসা যখন শুরু করে নগদান হিসাব পেলাম। ওকে, নগদ আসলো আমাদের। হ্যাঁ, তো এখানে আমাদের নগদান হিসাব। আর কি হলো একটু খেয়াল করো, এই 50,000 টাকা ব্যবসায় কি স্বরূপ আসলো? ব্যবসায় এটা মূলধন স্বরূপ কিন্তু 50,000 টাকা আসলো, তাই না? তাহলে আমরা আরো একটা হিসাব পেলাম, সেটা হলো মূলধন হিসাব। দেখো তাহলে কি হলো? আমরা কিন্তু আমাদের যে লেনদেনটা রয়েছে এই লেনদেনটা থেকে আমরা কিন্তু আইডেন্টিফাই করলাম যে কি কি হিসাব এখানে রয়েছে, সেটা কিন্তু আগে বের করলাম। ঠিক আছে, তাহলে আমরা পেলাম কি? নগদান হিসাব, আর একটা পেলাম কি হিসাব? মূলধন হিসাব। ওকে, এইটা পেলাম। এখন একটু চিন্তা করো, আচ্ছা ব্যবসা তোমার, ধরে নাও ব্যবসা তোমার ছিল না, ঠিক আছে? তো এখন তুমি ব্যবসা করছো, তাহলে তোমার ব্যবসায় কি নগদ টাকা আসলো না চলে গেল? বলো তো আমাকে। অবশ্যই নগদ টাকা আসছে। এই নগদ আসার ফলে নগদটা বৃদ্ধি পেয়েছে না হ্রাস পেয়েছে? অবশ্যই নগদ বৃদ্ধি পেয়েছে। আর নগদ বৃদ্ধি পাওয়া এর বিপরীত মানে কি? যে সম্পদ বৃদ্ধি পাওয়া, তাই তো? তাহলে নগদ বৃদ্ধি পাওয়া মানে হলো কি আমাদের সম্পদ বৃদ্ধি পাওয়া। তাহলে নগদ বৃদ্ধি পাওয়া মানে কি? সম্পদ বৃদ্ধি পাওয়া। সম্পদকে আমরা কি দ্বারা দেখাই? এ দ্বারা দেখাই। তাহলে সম্পদ বৃদ্ধি পেয়েছে, তাই না? তাহলে এখানে নগদান হিসাব দ্বারা কি বৃদ্ধি পেয়েছে? এ বৃদ্ধি, কারণ সম্পদ বৃদ্ধি পেয়েছে। আর সম্পদ বৃদ্ধি পেলে বলো ডেবিট না ক্রেডিট হয়? অবশ্যই ডেবিট হয়। তাহলে সম্পদ বৃদ্ধি পেলে কি হয়? ডেবিট হয়। ওকে, সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট হয়। এবং দেখো এরপরে কি হলো? মূলধন। দেখো আবার চিন্তা করো, মূলধন ছিল না? আগে তো ছিল না। ব্যবসা করার ফলে মূলধনটা আসলো আমার কাছে। হ্যাঁ, তাহলে কি হলো? মূলধনও বৃদ্ধি পেলো। তাহলে মূলধন বৃদ্ধি পাওয়া মানে কি বলতো? মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাওয়া। কারণ আমি দেখিয়েছিলাম মালিকানা সত্ত্ব বৃদ্ধি পায় 2টি উপাদান দ্বারা, এক হলো আয়, 2 হলো মূলধন। তাহলে এখানে মূলধন হিসাব দ্বারা কি হয়েছে? মূলধন বৃদ্ধি পেয়েছে। তাহলে কি হয়েছে? আমাদের মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেয়েছে। তাহলে ই
বৃদ্ধি পেয়েছে। আর মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাওয়া মানে কি ক্রেডিট। তার মানে দেখো রহমান 50,000 টাকা নিয়ে ব্যবসা আরম্ভ করলো, এরপরে কি হলো নগদান হিসাব দ্বারা কি এ বৃদ্ধি, তার মানে নগদান হিসাব ডেবিট, আর মূলধন হিসাব দ্বারা এই বৃদ্ধি পেয়েছে, তার মানে মূলধন হিসাব দ্বারা ক্রেডিট। দেখো একই সাথে কিন্তু আমরা দুইটা একসাথে দেখাতে পারছি। ঠিক একই রকম ভাবে আমরা পরবর্তীগুলো সলভ করব। এখন দেখো এরপর হলো কি আবিরের নিকট থেকে নগদে 10,000 টাকার পণ্য ক্রয়। তাহলে আবিরের নিকট থেকে পণ্য ক্রয় করছো কিসে? নগদে ক্রয় করছো। তাহলে ওই যে তোমাদের বলছিলাম যে কোশ্চেন করো নগদ আসলো না চলে গেল। চিন্তা করো তো নগদে ক্রয় করলে কি হয়? নগদ আসে না যায়? বলো নগদ চলে যায়। তার মানে এখানে একটা হিসাব অলরেডি পেয়ে গেছি, নগদ চলে যায়। তার মানে হলো কি নগদান হিসাব, তাই না? নগদান হিসাব। আচ্ছা নগদ কি হয়ে গেছে? চলে গেছে। নগদ চলে যাওয়া মানে কি তোমার হাত থেকে নগদ অর্থ হ্রাস পেয়ে গেছে। আর নগদ অর্থ হ্রাস পেয়ে যাওয়া অর্থ হলো গিয়ে সম্পদ হ্রাস পাওয়া। তার মানে এখানে নগদান হিসাব দ্বারা কি হবে? সম্পদ হ্রাস পেয়েছে, এ হ্রাস। আর সম্পদ হ্রাস পাওয়া এর অর্থই কি ক্রেডিট হওয়া, ঠিক না? কারণ আমরা জানি সম্পদ হ্রাস পেলে ক্রেডিট হয়। তাহলে দেখো আবিরের নিকট থেকে নগদে 10,000 টাকার পণ্য ক্রয়, এর মাধ্যমে আমি একটা পক্ষ পেয়ে গেলাম, আমার থেকে নগদ টাকা চলে গেছে, এর জন্য কি হয়েছে আমাদের এ হ্রাস পেয়েছে, কারণ নগদ চলে গেছে। আর এই নগদ চলে যাওয়া মানে হলো ক্রেডিট। আচ্ছা এখন কোশ্চেন করতে হবে নগদটা কি কারণে গেল? নগদটা কি কারণে গেছে? নগদটা কারণে গেছে, যে কারণটা সেটা হলো গিয়ে পণ্য ক্রয়ের জন্য গেছে। কিসের জন্য গেছে? এই পণ্য ক্রয়, এই কারণটার জন্য নগদ টাকাটা আমাদের চলে গেছে। এই জন্য ক্রয় হিসাব, কি হিসাব? ক্রয় হিসাব। আচ্ছা ক্রয় হিসাব আয় না ব্যয় বলো তো? যেহেতু আমার অর্থ চলে গেছে তার মানে ক্রয়টা আমার জন্য ব্যয়, ক্রয়টা আমার জন্য কি ব্যয়। তা এখন বলো ব্যয় বাড়লো না কমলো? তুমি যদি আয় ক্রয় করে না থাকো এখন ক্রয় করছো, তার মানে এর ফলে তোমার কি হয়েছে? ব্যয় বৃদ্ধি পেয়েছে। আর ব্যয় বৃদ্ধি পাওয়া মানে মালিকানা সত্ত্ব হ্রাস পাওয়া। কারণ আমরা জানি মালিকানা সত্ত্ব হ্রাস পায় দুইটি উপাদান দ্বারা, এক হলো ব্যয় আর এক হলো উত্তোলন। তার মানে এখানে দেখো ক্রয় হিসাব দ্বারা আমার কি হয়েছে? ব্যয় বৃদ্ধি পেয়েছে। আর ব্যয় বৃদ্ধি পাওয়া হলো গিয়ে মালিকানা সত্ত্ব হ্রাস পাওয়া, তাহলে ই হ্রাস পেয়েছে। আর মালিকানা সত্ত্ব হ্রাস পাওয়া মানে হলো ডেবিট। কি বলো তো? ডেবিট। অথবা কি পেয়েছে এখানে? ক্রয় হিসাব দ্বারা ব্যয় বৃদ্ধি পেয়েছে, তাই না? ব্যয় বৃদ্ধি পেয়েছে এর জন্য ই হ্রাস। আর ঠিক একই রকম ভাবে আমরা ডেবিট ক্রেডিট ওকে করে ফেললাম। আর যদি তোমাকে অনেক সময় বলে কারণ সহ ডেবিট ক্রেডিট নির্ণয় করো, যদি কারণ সহ ডেবিট ক্রেডিট নির্ণয় করো সেটা আমি একটু পরে আমি দেখাচ্ছি। হ্যাঁ আমি আবার একটু দেখাবো, কারণ অনেকে তোমরা বুঝতে পারবে না, বুঝতে হয়তো বা পারোনি, ঠিক আছে? আমি আবার একটু দেখাবো, তখন তোমরা আরো সহজে বুঝে যাবে যে এখানে আমরা কারণটাও লিখে দিব, ঠিক আছে? সেই কারণগুলো কি কি ওকে। এবার দেখো সাগরের নিকট থেকে ধারে 5,000 টাকা পণ্য বিক্রয় করেছি। আচ্ছা সাগরের নিকট যদি ধারে 5,000 টাকা পণ্য বিক্রয় করি, এখন আমাকে বলো যে বিক্রয়ের ফলে আমার কি হয় বলো তো? নগদ অর্থ আসে না যায়? অবশ্যই নগদ অর্থ তোমার নিকট আসে। এখন এখানে কথা হলো ধারে বিক্রয় করছো। কিসে বিক্রয় করছো? ধারে। আচ্ছা ধারে বিক্রয় করলে কি নগদ অর্থ আসে? অবশ্যই আসে না। তার মানে তুমি সাগর থেকে এই 5,000 টাকা তুমি পাও, তার মানে তোমার সাগরের নিকট এই 5,000 টাকা পাওনা আছে। আর আমি যার থেকে টাকা পাই সে আমার কি হয়? সে আমার দেনাদার, তাই তো? তাহলে এই বিক্রয়ের ফলে দেনাদার বৃদ্ধি পেয়েছে। বিক্রয়ের ফলে কি হয়েছে? দেনাদার বৃদ্ধি। এই বিক্রয়ের ফলে কি হয়েছে? দেনাদার বৃদ্ধি পেয়েছে। আর দেনাদার বৃদ্ধি পাওয়া মানে কি? সম্পদ বৃদ্ধি পাওয়া। তোমরা জানোই দেনাদার কি? সম্পদ। দেনাদার সম্পদ, ঠিক আছে? তাহলে এখানে আমাদের দেনাদার হিসাব আসবে। কি হিসাব আসবে? দেনাদার হিসাব ওকে। তাহলে দেখো দেনাদার হিসাব হলো, তো দেনাদার হিসাব দ্বারা কি হলো? আমাদের এ বৃদ্ধি। কি বৃদ্ধি? সম্পদ বৃদ্ধি পেয়েছে। আর সম্পদ বৃদ্ধি পাওয়া মানে কি? ডেবিট হওয়া। সম্পদ বৃদ্ধি পাওয়া মানে কি? ডেবিট হওয়া। আর এই সম্পদটা কেন বৃদ্ধি পেয়েছে? এই দেনাদারটা কেন হয়েছে? কারণ পণ্য আমি বিক্রয় করেছিলাম, এই পণ্য বিক্রয়ের জন্যই তো দেনাদারটা হয়েছে, তাই না? এই জন্য হবে বিক্রয় হিসাব, ঠিক আছে? বিক্রয় হিসাব ওকে। এখন দেখো বিক্রয় হিসাব দ্বারা কি হয়? বিক্রয় হিসাব তোমার জন্য কি হয়েছে? বিক্রয় হিসাব তোমার দ্বারা আয় হয়েছে, ঠিক আছে? কারণ এর মাধ্যমে কিন্তু তোমার সম্পদ বৃদ্ধি পেয়েছে ওকে। তাহলে বিক্রয় হিসাব হলো আমার আয় বৃদ্ধি পাওয়া। আর আয় যদি বৃদ্ধি পাওয়া তাহলে মালিকানার সাথে কি হয়? বৃদ্ধি পায়। কারণ আবারও বলতেছি মালিকানার সাথে বৃদ্ধি পায় দুইটি উপাদান দ্বারা, এক হলো মূলধন, দুই হলো আয়। তার মানে এখানে দেখো বিক্রয় দ্বারা আয় বৃদ্ধি পেয়েছে। আর আয় বৃদ্ধি পাওয়া মানে হলো কি আমাদের এই মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাওয়া। আর মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেলে কি হয়? ক্রেডিট হয় ওকে। মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেলে ক্রেডিট হয়। এবার আসো আমরা একটু শুরুতে যাই যে কারণগুলো, একটু কারণগুলো কি হবে? তাহলে ডেবিট ক্রেডিট নির্ণয়ের যে কারণ থাকে সে কারণটা কি? নগদান হিসাব এ বৃদ্ধি, এ বৃদ্ধি পেলে কি হয়েছে? ডেবিট হয়েছে। তার মানে কারণটা হলো কি? সম্পদ বৃদ্ধি। কারণটা কি? সম্পদ বৃদ্ধি। আর এখানে মূলধন হিসাব কি হয়েছে? ই বৃদ্ধি পেয়েছে। আর ই বৃদ্ধি পেয়েছে মানে কি? ক্রেডিট হয়েছে। তার মানে কারণটা হবে মালিকানা সত্ত্ব বৃদ্ধি ওকে।
আর এখানে দেখো ক্রয় যারা ই হ্রাস পেয়েছে, ক্রয়টা কি বলেছিলাম মনে আছে তো, ব্যয় হয়েছিল, এই জন্য এটা লিখবো ব্যয় বৃদ্ধি, ব্যয় বৃদ্ধি। আর এই নগদান হিসাব এটা কি সম্পদ হ্রাস পেয়েছে, সম্পদ হ্রাস। ওকে, এখানে সে একই রকম দেনাদার দ্বারা কি হয়েছে, সম্পদ বৃদ্ধি পেয়েছে, তাহলে কারণটা হলো সম্পদ বৃদ্ধি। আর এখানে বিক্রয় হিসাব দ্বারা আমাদের আয় বৃদ্ধি পেয়েছিল, এই জন্য মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেয়েছে, তাহলে আয় বৃদ্ধি। ওকে, তাহলে দেখো আমরা কিন্তু একই সাথে সাথে দুইটার জায়গায় কিন্তু তিনটা শিখে গেলাম। ঠিক আছে, এক হলো দেখো হিসাব সমীকরণের উপাদানের প্রভাব, দুই হলো গিয়ে ডেবিট ক্রেডিট নির্ণয়, তিন হলো গিয়ে ডেবিট ক্রেডিটের নির্ণয়ের কারণ। ঠিক আছে, তো দেখো একই সাথে একটা লেনদেন থেকে কিন্তু আমরা তিনটা জিনিস পেয়ে যাচ্ছি। ওকে, এরপরে দেখো আমরা নেক্সট আরো কিছু লেনদেন দেখাবো, তার মাধ্যমেও আমরা কিভাবে এই তিনটা বের করি সেটাও ইনশাআল্লাহ দেখাবো। ওকে, দেখো এখানেও আমরা আরো তিনটা লেনদেনের মাধ্যমে যে কিভাবে আমাদের এখানেও হিসাব সমীকরণের উপাদান প্রভাব হয়, কিভাবে ডেবিট ক্রেডিট নির্ণয় করা হয় এবং পাশাপাশি কিভাবে আমাদের ডেবিট ক্রেডিট কারণটা আমরা নির্ণয় করে ফেলি। ঠিক আছে, এরপরে আস্তে আস্তে তোমরা এটা দ্বারা কিন্তু আমি মাত্র শেখাচ্ছি যে তোমরা কিভাবে বের করবা, এরপর আমরা কিন্তু অধ্যায়ভিত্তিক এখানে আমরা প্র্যাকটিস করাবো। ওকে, ঠিক আছে, তোমরা অবশ্যই আমাদের এই চ্যানেলের সাথে থাকবে, আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, কারণ আমরা এই চ্যানেলের মাধ্যমে তোমাদের কিভাবে করে আমাদের অধ্যায় ভিত্তিক যে অঙ্কগুলো আছে যা আমরাই কিন্তু দেখাবো। ঠিক আছে, যে অধ্যায় ভিত্তিক কিন্তু প্রতিটা অঙ্ক আমরা সমাধান দিব, এতে করে কিন্তু তোমাদের অনেক সুবিধা হচ্ছে যে তোমাদের কিন্তু অধ্যায় ভিত্তিক যে অঙ্কগুলো আছে সেগুলো শিখতে কিন্তু কোথাও যেতে হচ্ছে না, তোমরা কিন্তু এই আমাদের চ্যানেলের মাধ্যমেই আমাদের এই ক্লাসগুলোর মাধ্যমেই তোমরা এগুলো শিখতে পারতেছো। ওকে, তো আমাদের সাথেই থাকো, আর যারা সাবস্ক্রাইব করেছো তাদের তোমাদের সকলকেই ধন্যবাদ, আর যারা এখনো সাবস্ক্রাইব করোনি আমাদের স্টুডেন্টস লার্নিং হোম চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। আচ্ছা, এবার চলে আসো আমরা দেখাই এখানে যে এখানে কি বলা হয়েছে, 10,000 টাকা দিয়ে এই ব্যাংকে একটি হিসাব খোলা হলো, 10,000 টাকা দিয়ে এই ব্যাংকে একটি কি খোলা হলো, হিসাব খোলা হলো। তাহলে দেখো একটু চিন্তা করো, তুমি যদি 10,000 টাকা দিয়ে ব্যাংকে হিসাব খুলো তাহলে কি হয়, তোমার নিকট থেকে অর্থটা ব্যাংকে গিয়ে জমা হয়। আবার বলতেছি, তোমার নিকট থেকে অর্থটা, নগদ অর্থ যে আছে সেটা গিয়ে কোথায় জমা হচ্ছে, ব্যাংকের হিসাবে গিয়ে জমা হচ্ছে। এতে করে কি হচ্ছে দেখো, তোমার নগদ অর্থ তোমার নিকট থেকে হ্রাস পাচ্ছে আর ব্যাংক হিসাবে গিয়ে বৃদ্ধি পাচ্ছে, তাই না? তাহলে এখানে কি কি হচ্ছে, নগদ আর ব্যাংক, দেখো কথার মাঝখানে কিন্তু বের হয়ে আসছে যে কি কি হিসাবগুলো আমরা এখানে পেয়েছি এবং কোনটা হ্রাস এবং কোনটা বৃদ্ধি পেয়েছে। তাই দেখো স্বাভাবিক চিন্তা কিন্তু, হ্যাঁ স্বাভাবিকভাবে আমরা ঘটনাটা কি সেটাই শুধু চিন্তা করেছি, এখানে কোনো মুখস্থর কিছু নেই। হ্যাঁ, তোমরা শুধু চিন্তা করো যে কি হয়েছে, কি কারণটা খুঁজে বের করো, শুধু এই এতটুকু চেষ্টা করলে কিন্তু এই তোমাদের জন্য এই হিসাব বিজ্ঞান অনেক সহজ। ঠিক আছে, অনেক সহজ। ওকে, এবার চলে আসো, তাহলে আমরা কি বললাম, তাহলে আমরা পেলাম ব্যাংক হিসাব, কি হিসাব পেলাম এখানে, ব্যাংক হিসাব। তাই কি হয়েছে, ব্যাংকে অর্থ কি হয়েছে, বৃদ্ধি পেয়েছে। তার ব্যাংকে যদি অর্থ বৃদ্ধি পায় তাহলে কি হয়েছে, আমাদের সম্পদ বৃদ্ধি পেয়েছে, আই মিন এ বৃদ্ধি। আর এ বৃদ্ধি পাওয়া মানে কি, ডেবিট হওয়া, তাহলে কারণ সম্পদ বৃদ্ধি। দেখছো, তাহলে একসাথে আমরা তিনটা দেখাইলাম, হিসাব সমীকরণের প্রভাব, ডেবিট ক্রেডিট, আর হলো সেই কারণটা। ওকে, আর কি হচ্ছে, তোমার থেকে নগদ অর্থ চলে গিয়েছিল, তাহলে নগদান হিসাব, নগদান হিসাব দ্বারা কি হয়েছে, এ হ্রাস, আর এ হ্রাস পেলে ক্রেডিট হয় তোমরা জানোই, কারণ কি সম্পদ হ্রাস পেয়েছে, তাহলে সম্পদ হ্রাস। তাহলে দেখো 10,000 টাকা দিয়ে এ ব্যাংকে একটি হিসাব খোলা হলো, এর মাধ্যমে কি হয়েছে, ব্যাংক হিসাব, এ বৃদ্ধি হিসাব সমীকরণের প্রভাব, কারণ নগদ অর্থ বৃদ্ধি, ব্যাংকে অর্থ জমা হয়েছে এবং ব্যাংকে অর্থ বৃদ্ধি পেয়েছে, তারপরে সম্পদ বৃদ্ধি পেয়েছে, এ বৃদ্ধি। আর সম্পদ বৃদ্ধি পাওয়া মানে কি, ডেবিট হওয়া, কারণ সম্পদ বৃদ্ধি। ঠিক আছে, দেখো কত সহজে কিন্তু হয়ে যাচ্ছে, একসাথে কিন্তু তুমি তিনটা শিখে যাচ্ছ। ঠিক আছে, একই এন্ট্রি দিয়ে তিন জায়গায় তিন ভাবে কাজ করতে হচ্ছে। তাহলে দেখো শেখার ক্ষেত্রে দেখছো একটু যদি টেকনিক্যালি ওয়েতে আগানো যায়, সহজেই কিন্তু আমরা এই যে জিনিসগুলো শিখে যেতে পারি, যা তোমরা অনেকে ভয় পাও। ঠিক আছে, যে হিসাব বিজ্ঞান না জানো কি, আসলে হিসাব বিজ্ঞান কিছুই না, আমাদের ব্যবহারিক জ্ঞানটা এখানে কাজে লাগাতে হয়। ওকে, এরপরে দেখো কি আছে আমাদের এখানে, কর্মচারীর বেতন প্রদান 5,000 টাকা। আচ্ছা তুমি চিন্তা করো, কর্মচারীর বেতন প্রদান করলে টাকা আসে না যায়? অবশ্যই টাকা তোমার নিকট থেকে চলে যায়, কারণ তুমি কর্মচারীকে বেতন দিয়েছো, তাই না? তাহলে এখানে নগদ অর্থ হ্রাস পেয়েছে, তাহলে হলো কি, নগদান হিসাব, কারণ নগদান হিসাব, নগদ অর্থ
হ্রাস পেয়েছে। আর এই নগদ অর্থ হ্রাস পেলে কি হচ্ছে আমাদের এখানে সম্পদ হ্রাস পেয়েছে। তাহলে সম্পদ হ্রাস পাওয়া মানে কি এ হ্রাস পাওয়া, আর এ হ্রাস পাওয়া অর্থ হলো ক্রেডিট হওয়া, তাহলে ক্রেডিট হবে। আর এখানে কারণটা কি সম্পদ হ্রাস, দেখছো? তাহলে আমরা কত সহজে কিন্তু এগুলো বুঝতে পারতেছি। তারপরে দেখো নগদ হিসাব তো গেল, এখন এই নগদ অর্থ কেন চলে গেল? নগদ অর্থ কারণটা হলো বেতন প্রদান করেছি। কি প্রদান করেছি? বেতন প্রদান করেছি, তাই আমাদের আরেকটা হিসাব চলে আসবে, বেতন হিসাব। দেখো বেতন হিসাব, বেতন দেওয়ার ফলে আয় হয়েছে না ব্যয় হয়েছে? অর্থ চলে গেছে না, তাহলে এটা কি বেতনটা ব্যয়, তাহলে বেতন কি হলো ব্যয় হয়েছে। তাহলে বেতন ব্যয় বৃদ্ধি পেল না হ্রাস পেল? ব্যয় বৃদ্ধি পেয়েছে। আর ব্যয় বৃদ্ধি পাওয়া মানে কি মালিকানা সত্ত্ব হ্রাস পাওয়া, ব্যয় বৃদ্ধি পাওয়া অর্থই হলো মালিকানা সত্ত্ব হ্রাস পাওয়া। ওকে, তাহলে ব্যয় বৃদ্ধি পাওয়া অর্থ কি মালিকানা সত্ত্ব হ্রাস পাওয়া, আর মালিকানা সত্ত্ব হ্রাস পাওয়া হলোই ডেবিট। তাহলে ডেবিট কেন হয়েছে? ব্যয় বৃদ্ধি। ওকে, তারপর দেখো মালিকের ব্যক্তিগত প্রয়োজনে ব্যবসা থেকে 5,000 টাকা নিলেন। দেখো মালিকের ব্যক্তিগত প্রয়োজনে সবসময় মনে রাখবা, মালিক তার ব্যক্তিগত প্রয়োজনে যা কিছু নিবে সব হবে উত্তোলন হিসাব। সব কি হবে? উত্তোলন হিসাব। আর যে জিনিসগুলো নিবে সেগুলোই হবে বাকি অংশ। যদি নগদ অর্থ নেয় তাহলে নগদান হিসাব, যদি পণ্য নেয় তাহলে ক্রয় হিসাব। ঠিক আছে? হ্যাঁ, তাহলে আমরা কি দেখলাম, যদি মালিক তার নিজের প্রয়োজনে ব্যবসা থেকে কিছু নেয় সেটা কোন হিসাবে যাবে? উত্তোলন হিসাবে। তাহলে মালিক ব্যক্তিগত প্রয়োজনে ব্যবসা থেকে 5,000 টাকা নিলেন, তাহলে মালিক টাকা উত্তোলন করেছে, তাহলে উত্তোলন হিসাব। উত্তোলন হিসাব দ্বারা কি হয়? মালিকানা সত্ত্ব হ্রাস পায়, তাহলে কি হবে? ই হ্রাস পাওয়া। ই হ্রাস পাওয়া মানে কি ডেবিট হওয়া, তাহলে কি হবে এখানে? উত্তোলন হয়েছে। কি হয়েছে? উত্তোলন। আর উত্তোলনটা কি মালিকানা সত্ত্ব, উত্তোলন কি মালিকানা সত্ত্ব, লিখে দিব মালিকানা সত্ত্ব হ্রাস। ঠিক আছে, মালিকানা সত্ত্ব হ্রাস। আর কি হয়েছে? মালিক কি নিয়েছে? নগদ অর্থ নিয়েছে। তাহলে ব্যবসা থেকে নগদ অর্থ নেওয়া মানে কি নগদ অর্থটা চলে যাওয়া, আর নগদ অর্থ চলে যাওয়া অর্থ হলো কি আমাদের নগদ হ্রাস পেয়েছে, তাহলে নগদান হিসাব। তাহলে কি হবে? এ হ্রাস পাওয়া, কারণ নগদ অর্থ চলে যাওয়া মানে কি সম্পদ হ্রাস পাওয়া, আর সম্পদ হ্রাস পাওয়া অর্থ হলো ক্রেডিট হওয়া, তাহলে লিখবো সম্পদ হ্রাস। ওকে, তাহলে দেখতেই পেলা যে এখানে আমরা কিভাবে উত্তোলনটা বের করেছি। এখন কথা হলো তোমরা কিন্তু উত্তোলন দেখলেই উত্তোলন লিখবা না। যেমন আমি বলে দিই দুই রকমের কথা। মালিক ব্যক্তিগত প্রয়োজনে ব্যবসা থেকে টাকা উত্তোলন করলেন, এখানে উত্তোলন হিসাব আসবে। কিন্তু যদি বলা থাকে ব্যাংক হতে ব্যবসায়িক প্রয়োজনে টাকা উত্তোলন করলেন, সেই ক্ষেত্রে কিন্তু উত্তোলন হিসাব আসবে না। ঠিক আছে, এই যে কিছু কিছু ডিফারেন্স, কিছু যে আমাদের লেনদেন গুলো বা দাখিলা গুলো রয়েছে সেগুলো ইনশাআল্লাহ আমরা এই পরবর্তী ক্লাসে দেখাবো। আর ওই ক্লাসে আমরা এই দ্বিতীয় অধ্যায় থেকে একটা অঙ্ক সলভ করাবো, এবং পর্যায়ক্রমে আমরা দ্বিতীয় তৃতীয় এরপর দেন আমাদের আস্তে আস্তে করে একেবারে 12 অধ্যায় পর্যন্ত যতগুলো আমাদের অধ্যায় ভিত্তিক যে সকল সমস্যাগুলো রয়েছে এই সমস্যাগুলোর সমাধান আমাদের এই স্টুডেন্টস লার্নিং হোম চ্যানেলের মাধ্যমে আমরা দিয়ে দিব। আশা করব তোমরা আমাদের সাথেই থাকবে। সকলে ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।